2011-13 আগস্টে আমরা যাত্রীকে হারিয়েছি, তারেক ভাই, মিশু ভাই এবং আর অন্য 3জন সহকর্মীকে। জামাল ছাড়া বাকি 2জনের সঙ্গে অ্যাকচুয়ালি আমার মুস্তাফিজ যে ড্রাইভার ছিল ওর সঙ্গে ওই একই গাড়ি নিয়ে আমি প্রায় শতাধিকবার এই একই স্পটে গেছি। ওয়াসিম যিনি ক্যামেরা সহকারী ছিলেন বলেছিলেন তারেক ভাই প্রজেক্ট করেছিল, আমার সঙ্গে ব্যক্তিগত কাজ করছিল। তো মনে হয় শোকের দিকে না যায়, তারেক ভাই নিজেও ঠিক শোকে বিশ্বাস করতেন না, উনি বিশ্বাস করতেন উদযাপনে। তারেক ভাই নিজে বোধ হয় একটি মাত্র শোক সভায় অ্যাটেন্ড করেছি, যে সিপি সুলতান মারা যাওয়ার পরে আমি যেটা জেনেছিলাম এর বাইরে। তো আমি আসলে আমার বক্তব্যেই চলে যাই। আমি আশা করছি খুব বেশি বোর করবো না। আজকে আলোচনা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, মাননীয় অতিথিবৃন্দ এবং উপস্থিত আমার সহযোদ্ধা চলচ্চিত্র কর্মী, চলচ্চিত্র বোদ্ধা এবং চলচ্চিত্র প্রেমী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই। তারেক মাসুদ নামটি খুব নৈর্ব্যক্তিকভাবে উচ্চারণ করা আমার জন্য সহজ কাজ নয়। আমি তার ছাত্র, অনুসারী, সহযোগী বা উত্তরসূরি হলে অন্য অনেকের মধ্যে আমিও তাকে তারেক ভাই বলে রাখতাম। কিন্তু এই ভাই ডাকার অভ্যস্ততা দীর্ঘদিনের অভ্যাসে এত গভীরে প্রথিত যে আনুষ্ঠানিক কারণে শুধু নামটি উচ্চারণে আমার অস্বস্তি হয়। পুরো আলোচনা আমি হয়তো তারেক ভাই বলেই তাকে উদ্ধৃত করব। তারেক ভাই আমাদের মাঝে নেই আজ 6 বছর। মুভিয়ানোর উদ্যোগে স্মারক বক্তৃতা আয়োজিত হচ্ছে 4র্থবারের মতো। আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাই তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্ট এবং মুভিয়ানা ফিল্ম সোসাইটিকে। ধন্যবাদ জানাতে চাই আমার শিক্ষক ক্যাথরিন মাসুদ এবং মুভিয়ানা ফিল্ম সোসাইটির সভাপতি বেলায়েত হোসেন মামুনকে, যারা আমাকে আজকের এই তারেক মাসুদ স্মারক বক্তৃতায় আমন্ত্রণ জানিয়েছেন। প্রথমে বলে নেওয়া প্রয়োজন, আমার বক্তৃতা আসলে তাত্ত্বিক আলোচনা চেয়ে অনেক বেশি স্মৃতিচারণমূলক হবে। ফলে সেটি হয়তো আর বক্তৃতা থাকবে না, অথবা কে জানে বক্তৃতা ব্যাপারটা হয়তো আমার নিজেরই খানিকটা অস্বস্তি আছে। এটি কথামালা বলে বোধ হয় আমার জন্য অনেক বেশি স্মরণীয় শোনায়। তো যাই হোক, আজ কিছু কথা নিয়ে এরই মধ্যে আমি আপনাদের সামনে উপস্থিত। আজকের এই স্মরণ আলোচনার শুরুতে আমরা যে 5 মিনিটের অডিওভিজুয়াল প্রেজেন্টেশন দেখেছেন, হয়তো সেটাই আমার মূল বক্তব্য, কারণ শেষ পর্যন্ত আমি আসলে বক্তা নই, অডিওভিজুয়ালের মানুষ। আমরা যখন তারেক ভাইকে নিয়ে আলোচনা করি, তার চলচ্চিত্র প্রদর্শন করি, আমরা আসলে তার সৃজনশীলতাকে উদযাপন করি, তার স্পিরিটকে উদযাপন করি, তার চিন্তা ও দর্শনকে পাঠ করি। তার চলচ্চিত্র সবসময় আমাদের মুক্তির কথা বলে যায়, আত্মপলব্ধির কথা বলে যায়, জাতীয় আত্মপরিচয়, আত্ম অনুসন্ধানের কথা বলে যায়। তার প্রতিটি কাজ গভীর জীবনবোধ থেকে উচ্চারিত দার্শনিক বিশ্লেষণের সুযোগ রেখে যায়। এই পাঠ ও পুনঃপাঠের প্রক্রিয়া নানাভাবে নানা মাধ্যমে চলমান। তাকে নিয়ে লেখায়, তার কাজ নিয়ে গবেষণায়, তাকে নিয়ে আলোচনার এই প্রক্রিয়ার মাঝেই তিনি এবং তার স্পিরিট আমাদের মাঝে বেঁচে আছে এবং বেঁচে থাকবেন। চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদকে বেঁচে থাকতেই কয়েক দফা পুনঃ আবিষ্কারের অভিজ্ঞতা হয়েছিল আমার, শুধু নির্মাতা হিসেবে নয়, সৃজনশীল মানুষ হিসেবে, মেধাবী মানুষ হিসেবে, ভাষ্যকার হিসেবে তিনি প্রতিদিনই আমার কাছে নতুন ছিলেন। তার জীবনের শেষ কয়েকটি বছর তার বেশিরভাগ কাজের সঙ্গে থাকবার সুযোগ হয়েছিল। সেটি নির্মাণ প্রক্রিয়া, সেটি লেখার প্রক্রিয়া, সেটি অন্যদের কাজ দেখার প্রক্রিয়া, সেটি আলোচনার প্রক্রিয়া, সেটি ভবিষ্যৎ পরিকল্পনার প্রক্রিয়া, প্রায় সব কাজে আমার অংশগ্রহণের সুযোগ হয়েছিল। সে সময় যা বলতেন, যে বিষয়ে কথা বলতেন, প্রতিটি কথাই কোট করবার মতো, ডকুমেন্টেশন করবার মতো গুরুত্বপূর্ণ বলে মনে হতো। কিন্তু সব তো আর ধরে রাখা যায় না। ক্ষুদ্র জ্ঞান নিয়ে মহিরুহের পাশে দাঁড়িয়ে কতটুকু নিতে পেরেছি তা আমি নিজেও ভালো করে জানি না। শুধু মনে হতো এই কথাগুলো গুরুত্বপূর্ণ, এই কথাগুলো সকলের জানা উচিত, সবাইকে জানানো উচিত। জগতের এমন কোনো বিষয় নেই যে বিষয়ে তার বিশেষ মতামত ছিল না। বলছিলাম কয়েক দফা নতুন করে আবিষ্কার করবার মতো কথা। আদম সুরতের নির্মাতাকে নতুন করে আবিষ্কার করেছিলাম মুক্তির গানের নির্মাতা হিসেবে। এরপর মুক্তির গানের নির্মাতাকে আবিষ্কার করেছি মাটির ময়না নির্মাতা হিসেবে। এরপর প্রায় 2টি কর্মশালায় প্রশিক্ষক হিসেবে। ততদিনে অন্তর্যাত্রা নির্মিত হয়েছি, প্রতিবারই তিনি নতুন। এর মাঝে আমিও পড়তে গিয়েছিলাম দেশের বাইরে, দেশে ফিরি 2006-এর মাঝামাঝি। তখন তত্ত্বাবধায়ক সরকারের দীর্ঘমেয়াদী শাসনকাল চলছে। একদিন দুপুরবেলায় দেখি বাংলাদেশ থেকে বিবিসির লাইভ টক শো হচ্ছে, কেন্দ্র বাংলাদেশের ভিআইসিসি, শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র। বিবিসির হার্ড টকের উপস্থাপক স্টিফেন সাগরে পরিচয় করিয়ে দিচ্ছেন অতিথি আলোচকদের সাথে। আলোচনার বিষয় বাংলাদেশ ক্যান ডেমোক্রেসি ডেলিভার। আওয়ামী লীগের পক্ষ থেকে আলোচনায় উপস্থিত আছেন সাবের হোসেন চৌধুরী, বিএনপির পক্ষ থেকে উপস্থিত আছেন ব্যারিস্টার নাজমুল হুদা। আর নিরপেক্ষ বক্তা হিসেবে যাকে আমন্ত্রণ জানানো হয়েছে তার নাম তারেক মাসুদ। দুজন ওয়েস্টার্ন এডুকেটেড ছানু রাজনীতিবিদের মাঝখানে বসছেন তিনি, যিনি ওই মুহূর্তে পুরো জনগোষ্ঠীর প্রতিনিধি। তার পরিচয়, তিনি একজন চলচ্চিত্র পরিচালক। সেদিন দেখেছিলাম একজন চলচ্চিত্র নির্মাতার সমাজ ও রাজনৈতিক চেতনার অন্তর্গত শক্তি, তার শিক্ষা ও মেধার স্ফুরণ, তার ব্যক্তিত্ব ও যুক্তি উপস্থাপনের ধার, অন্য ভাষার উপরে তার দখল ও যথার্থ শব্দ প্রয়োগের প্রতিক্রিয়া। সেদিন জেনেছিলাম একজন সত্যিকার চলচ্চিত্র নির্মাতার সংজ্ঞা ও পরিচয়। একজন চলচ্চিত্র নির্মাতাকে যে জগতের সকল বিষয়ে জ্ঞান রাখতে হয়, সবার চাইতে স্মার্ট ও মেধাবী হতে হয়, সেটাও জেনেছিলাম। এরপর একসাথে কাজ করতে গিয়ে আরো অনেকবার তাকে নতুন করে আবিষ্কার করেছি এবং বুঝতে পেরেছি
হি হিমসেলফ ইজ লার্জার দ্যান লাইফ। তিনি রবীন্দ্র রচনাবলীর মতো, শেক্সপিয়র রচনা সমগ্রের মতো পড়তে পড়তে মনে হয় ঠিক বুঝলাম কিনা, পড়তে পড়তেই মনে হয় পড়া শেষ করা মুশকিল। শুধু এটুকু বুঝেছিলাম তাকে পাঠ করবার প্রক্রিয়া চলবে, কারণ তিনি প্রতিনিয়ত নিজেকে ভাঙতেন, গড়তেন, বদলাতেন, আপগ্রেড করতেন, যে কারণে প্রতিবারই তাকে নতুন মনে হতো, আধুনিক মনে হতো, তরুণতর মনে হতো, ফ্রেশ মনে হতো। তরুণরা যেমন তাকে পছন্দ করতো, তেমনি তরুণদেরও তিনি পছন্দ করতেন। ভাবনার আদান প্রদানে নিজেকেও তিনি এগিয়ে নিতেন। নতুন প্রযুক্তি, নতুন ভাবনা, নতুন চিন্তার সাথে পাল্লা দিয়ে তিনি এগিয়ে থাকতেন সবসময়। আবার তরুণদের সাথে পাল্লা দেওয়ার নিজের এই চেষ্টাকে তিনি শিং ভেঙে বাছুর হওয়ার চেষ্টা করেও স্যাটায়ার করতেন। ভাবনার বিষয়, চলচ্চিত্রের বিষয় বা শিল্পে তুলে আনার বিষয় হিসেবে তিনটি বিষয়ের প্রতি তারেক ভাইয়ের এই বিশেষ দুর্বলতা ছিল। বিষয় তিনটি হলো মুক্তিযুদ্ধ, নারী এবং সংখ্যালঘু সম্প্রদায়। শুধু তার মুখ থেকে শোনা নয়, তার কাজের দিকে তাকালেও বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে সমানভাবে। মুক্তির গান থেকে শুরু করে শেষ দিকে নির্মাণ নরসুন্দর কিংবা রানওয়ে সহ প্রতিটি নির্মাণে এই বিষয়গুলোর যে কোনো একটি, কখনো একাধিক বিষয়ের উপস্থিতি দেখা যায়। অবশ্য ভাবনার বিষয় হিসেবে এর প্রতিটি বিষয় এত ব্যাপক এবং বিস্তৃত যে একটি মাত্র ছবিতে তার সামান্যই তুলে আনা সম্ভব। প্রতিটি বিষয়ে এই ভূখণ্ডের সামগ্রিক রাজনীতি, অর্থনীতি এবং সমাজনীতির সকল অনুসর্গ এবং উপসর্গের সাথে সম্পৃক্ত। আর একজন সমাজ সচেতন চলচ্চিত্রকারী তখন দায়িত্ব হয়ে পড়ে তাকে যথার্থভাবে শিল্পে তুলে আনবার। তারেক ভাইয়ের কাছে চলচ্চিত্র শুধু চলমান চিত্র ছিল না, চলচ্চিত্র ছিল তার জীবনচর্চার অংশ। চলচ্চিত্র ছিল তার সমাজ ভাবনা, তার রাজনৈতিক বক্তব্য এবং দার্শনিক চিন্তা প্রকাশের মাধ্যম। একদিন জিজ্ঞেস করেছিলাম, চলচ্চিত্রকর না হলে কি হতেন? বলেছিলেন, হয়তো লেখক হতাম। লেখালেখি কম করতেন বলে এক ধরনের যন্ত্রণা ছিল তার মাঝে, তবু আমরা যা পেয়েছি তার দিকে তাকালেও আমরা তারেক মাসুদ নামের মহিলাকে দেখতে পাই। তিনি বলেছেন অনেকের কাছে। তার সেসব কথামালার ছাপার অক্ষরে বিভিন্ন দৈনিকে, সাময়িকীতে প্রকাশ্য হয়েছে অনেক। এবার বই আকারেও সম্মিলিত হয়ে আসছে। চলচ্চিত্র যাত্রা ছিল তার চলচ্চিত্র বিষয়ক লেখা সংকলন, চলচ্চিত্র লেখা হচ্ছে তার সকল চিত্রনাট্য, গানের সংকলন। দুটি বই প্রকাশিত হয়েছে প্রথম প্রকাশন থেকে। আগামী ডিসেম্বরে প্রকাশিত হবে বিভিন্ন সময়ে তার চলচ্চিত্র বিষয়ক বক্তৃতা ও সাক্ষাৎকারের সংকলন, নাম চলচ্চিত্র কথা। প্রকাশিত হবে কথা প্রকাশ থেকে। ফেরা চলচ্চিত্রের শুটিং এর সময় ধারণ করা আছে প্রায় 3.5 ঘন্টার কথামালা। সেখান থেকে উল্লেখযোগ্য 40 মিনিট নিয়ে নির্মিত হয়েছে ফেরা। গুরুত্বপূর্ণ অনেক বিষয় সেখানে তার বক্তব্য আছে। শেষ সময়টা দেখেছি শুধু লিখবার জন্য নয়, বলবার জন্যও ছটফট করেছেন তিনি। আমাদের দুর্ভাগ্য তার সব কথা আমরা ধরে রাখতে পারিনি। সত্যজিৎ রায়ের সাথে আব্বাস কিয়ারোস্তামির একটি বিশেষ মিল আছে। দুজনেই চলচ্চিত্র নিয়ে সক্রিয় ছিলেন 40 বছর এবং নির্মাণ করেছেন সর্বসকল 39টি করে নানা দৈর্ঘ্যের নানা ধরনের নানা দৈর্ঘ্যের চলচ্চিত্র। প্রসঙ্গক্রমে দুজনেই তারেক ভাইয়ের প্রিয় চলচ্চিত্রকার। চলচ্চিত্র নিয়ে তারেক ভাইয়ের সক্রিয় সময়কাল 3 দশক। 3 দশকে সব মিলিয়ে তার সর্বমোট নির্মাণ 20টির মতো। নির্মাণাধীন এবং পরিকল্পনায় যা ছিল সেই অনুযায়ী আর 1 দশক বেঁচে থাকলে তার নির্মাণ হয়তো 30 পেরোত। এই 20টি নির্মাণে আমরা কি পেয়েছি সকলেই সেটা জানি, তবুও কোনো পাঠের প্রস্তুতি হিসেবে আসুন আরেকবার চোখ বোলানো যাক। আমরা পেয়েছি প্রামাণ্য চলচ্চিত্র, আদম সুরত, মুক্তির গান, মুক্তির কথা, নারীর কথা, শিশু কণ্ঠ, নিরাপত্তার নামে, অন্য শৈশব, কানসার্টের পথে, আহ আমেরিকা এবং কৃষ্ণনগরে একদিন। এর মাঝে শেষোক্ত দুটি যৌথ নির্মাণ। সর্বদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে পেয়েছি সে এবং নরসুন্দর, এর মাঝে সে যৌথ নির্মাণ। পূর্ণদৈর্ঘ্য কাহিনী চিত্র পেয়েছি মাটির ময়না, অন্তর্যাত্রা এবং রাগে। এছাড়াও কয়েকটি বক্তব্যধর্মী মিউজিক ভিডিওর পাশাপাশি রয়েছে দুটি স্বল্প দৈর্ঘ্যের অ্যানিমেশন মুভি। এর একটির নাম গণতন্ত্র মুক্তি পাক, আরেকটির নাম ইউনিসন। এর মাঝে ইউনিসন আলাদাভাবে খানিকটা আলোচনার দাবি রাখে। ভারতের একটি ফিল্ম ফেস্টিভ্যালের অনুরোধে উৎসবের লোগো ফিল্ম হিসেবে এর নির্মাণ। 1991তে সেই ফেস্টিভ্যালে আদম সুরত চলচ্চিত্রটি বিশেষ সম্মাননা পায়। সে বছর ভারতে দাঙ্গায় যখন বাবরি মসজিদ ভাঙা হয়েছিল, তার প্রেক্ষিতে ধর্মীয় সম্প্রীতির কথা মাথায় রেখে সেটি তৈরি হয়। এর নির্মাণকাল 1992। তার মানে অ্যানিমেশন প্রো সফটওয়্যার প্রথম প্রজন্মের নির্মাণ, যেখানে দেখা যায় সব ধর্মের যত আইকন আছে সেগুলো একটি থেকে আরেকটা মডিফাইড হচ্ছে, পরিবর্তিত হচ্ছে। শুধুমাত্র চাঁদ, তারা, ত্রিশূল, ক্রিসেন্ট আর ক্রস, অসংখ্য আইকন, এগুলো একটা অর্ডার থেকে আরেকটা অর্ডারে বিবর্তিত হতে থাকে। সাথে ব্যাকগ্রাউন্ড স্কোর হিসেবে আছে সব ধরনের ধর্মীয় চ্যান্ট। এর মধ্যে আজান যেমন আছে তেমনি আছে কীর্তনের সুর, বুদ্ধিস্ট চ্যান্ট যেমন আছে তেমনি আছে গ্রেগরিয়ান চ্যান্ট, জুডাইক চ্যান্ট। আইকনগুলোর মধ্যে সাউন্ডও একটা থেকে ধীরে হয়ে আরেকটা বিবর্তিত হয়ে যায়। ওই আইকনগুলোর সমন্বয়ে একটা মাদার আইকন তৈরি করেছিলেন ক্যাথরিন, যেটা একটা লোগোর মতো, নিউমোনিকের মতো। সেই লোগো দিয়ে একটা পোস্টার হয়েছিল এবং তাদের ভিজিটিং কার্ডও তৈরি করেছিলেন। বলা প্রয়োজন, তারেক ভাই ও ক্যাথরিন দুজনে একই ভিজিটিং কার্ড ব্যবহার করতেন, যার এক পাশে ছিল তারেক ভাইয়ের নাম, অন্য পাশে ক্যাথরিনের। লোগো সহ সেই কার্ডটি নিশ্চিতভাবে একটা স্টেটমেন্টও বহন করে, যেখানে তার বিশ্বাস, তার চিন্তা ও দর্শনেরও বিশেষ প্রতিফলন থাকে। এবার আমরা যদি একে একে আরো কয়েকটি গুরুত্বপূর্ণ কাজের দিকে তাকাই, তাহলে প্রথমে আসে আদম সুরত। আদম সুরত তারেক ভাইয়ের প্রথম নির্মাণ। 1982তে শুরু করে শেষ করতে পেরেছেন 89তে, মূলত আর্থিক কারণে এই দীর্ঘ সময়। কিন্তু সেটি হয়তো অন্য গল্প, এতদিনে সেটি আমরা সকলেই জানি। আমরা যদি জানতে চাই কেন তিনি সুলতানকে নিয়ে তার প্রথম চলচ্চিত্র নির্মাণের কাজ শুরু করেছিলেন, সেই প্রশ্নের উত্তরও তিনি দিয়ে গেছেন। তিনি নিজের লেখায়
নিজের লেখায় তিনি বলেছেন, 70-এর দশকের দ্বিতীয় ভাগে শিল্প সংস্কৃতি সব শাখায় নতুন করে শিকড় সন্ধানের ব্যষ্টিক ও ব্যক্তিক উদ্যোগ দেখা দেয়। শুধু শিকড় নয়, প্রতিটি মাধ্যমে নতুন শিল্প ভাষা সৃষ্টি তাগিদে লক্ষণীয় হয়ে ওঠে। চিত্রকলার বিমূর্ত প্রধান আধুনিকতাবাদী গণ্ডিকে অতিক্রম করে একদল প্রতিভাবান তরুণ চিত্রশিল্পী মূর্ততার দিকে ফিরে গিয়ে আখ্যান নির্মাণে কেবল স্পেস নয়, সময়কেও ধারণ করবার উদ্যোগ নেয়। আর ওদিকে চলচ্চিত্র মাধ্যমটি তখনও শিকড় বাকরহীন। এর শুধু ভীত ভাষা নয়, পুরো মাধ্যমটির খোল নলচে বদলানো জরুরি হয়ে পড়েছিল। ফলে সুলতানকে নিয়ে ছবি বানানোর কোনো বিচ্ছিন্ন উদ্যোগ বা একক ভাবনার ফল নয়। তখন বেশ কয়েকজন তরুণ চলচ্চিত্র কর্মী সুলতানকে নিয়ে ছবি বানানোর স্বপ্ন দেখছিলেন। তারেক ভাই বলছিলেন, যখন শিল্পী সুলতানের উপর প্রামাণ্যচিত্র নির্মাণের কাজ শুরু করেন, তখন অনেক গুণীজন প্রশ্ন করেছিলেন, জীবিত মৃত আরো এত খ্যাতিমান শিল্পী থাকতে কেন সুলতান? অনেকটা কাঠগড়ায় দাঁড়ানো আসামির মতো তাকে উত্তর দিতে হয়েছে সেসবে। উনি বলেছেন, সুলতানকে নিয়ে ছবি করতে চাই এই কারণে নয় যে তিনি বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ শিল্পী, বরং এই কারণে যে তথাকথিত উন্নয়নের দৌড়ে পিছিয়ে পড়া কৃষি প্রধান একটি দেশের আর্থসামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটে সুলতানের জীবন ও কর্ম প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ। বাংলার কৃষক সমাজ একজন বড় শিল্পীকে মহৎ শিল্পীদের পরিণত করেছে। একজন শিল্পী তার সমাজকে বদলানোর যে ক্ষমতা রাখেন, তার চেয়ে বরং সমাজ ও সময় একজন শিল্পীকে বদলে দেওয়ার ঢের শক্তি রাখেন। সুলতান তার দৃষ্টান্ত। তারেক ভাই অনেক জায়গাতে উল্লেখ করেছেন, শুটিং এর আগে আদম সুরতের জন্য প্রথাগত কোনো চিত্রনাট্য ছিল না। একটা ভাবনা, একটা গাইডলাইন ছিল। সিদ্ধান্ত ছিল ছবিটি সুলতানের জীবনে নির্ভর হবে না, শিল্পীর একক জীবন বৃত্তান্ত উড়বার জন্য ছবি নির্মাণ হয়। ছবিটি হবে সুলতানের চোখ দিয়ে দেখা বাংলার কৃষি ও গ্রামীণ সংস্কৃতি, যে কারণে ছবিটির টাইটেল এই সুলতানের জীবন পরিচিতির পাঠ ছুপিয়ে দেখায়। নিজের লেখায় তারেক ভাই বলেছেন, আমি যখন ছবিটি শুরু করি তখন নাগরিক সমাজে সুলতান কিংবদন্তির মতো। তাকে নিয়ে তখন প্রচুর মিথ প্রচলিত। তার অতীত এমনকি বর্তমান জীবন নিয়ে অতিমানবীয় গল্পের শেষ নেই। আমি এই মিথের মিথ্যাকে এড়িয়ে বর্ণাঢ্য অতি প্রাকৃতিক ভাবমূর্তি ছাড়িয়ে শিল্পীর বাস্তব জীবন ও শিল্প অন্বেষণের সিরিয়াস দিকটার প্রতি নজর দিতে চেয়েছি। তবে সুলতান নিজেও সারাক্ষণ তার দিকে ক্যামেরা তাকানোর অবস্থাটি পছন্দ করতেন না। বলতেন, বাংলার কৃষকই হচ্ছে আসল, আমাকে সেখানে একজন ক্যাটালিস্ট হিসেবে রাখতে পারো। সুলতান বলতেন, ছবি থেকে জীবন অনেক বড়, সেটা দেখার জন্য ক্যামেরার প্রয়োজন নেই। সে কারণে ছবি নির্মাণের সময় শুটিং এর চেয়ে বেশি সময় নির্মাতা দল সুলতানের সঙ্গে নানা জায়গায় ঘুরে কাটিয়েছে। কখনো মেলায়, কখনো বিজয় সরকারের বাড়িতে, লোকযোগানের আয়োজনে, কখনো কৃষকের উঠোনে, ক্ষেত খামারে। ছবিতে এক জায়গায় আমরা সুলতানের মুখে শুনতে পাই, দেশের কর্মক্লান্ত মানুষের জীবনটা বড় দুর্বিষহ এবং সময়ের বিভিন্ন চাপে ওরা নিষ্পেষিত। সারাদিন খেটেও 2 সের চাল উপার্জন করতে পারেন। তাতে যদি আমি বাংলার কৃষককে আঁকতে যাই, তাহলে খুব গরিব জীর্ণ শীর্ণ আঁকতে হয়। কিন্তু আমার চোখে আর আমার চিন্তায় আমি ওদের জীর্ণ শীর্ণ দেখতে চাই না। ওরা সময়কে ফেস করতে পারে, স্ট্রাগল করতে পারে, সেই জন্য ওরা প্রস্তুত থাকে। সেই জন্য আমার ছবিতে ওরা বেশি বহুল, যা প্রমাণ করে ওরা ঠিকই সুস্থ আছে, সবল আছে। কিন্তু নানা মাধ্যমে একটা প্রহসন চলছে ওদের নিয়ে, তাই আমি ওদের মাসলটা আরো বড় করি, আরো মজবুত করি। আর তারেক ভাই বলছেন, আদম সুরত ছবিটা বানাতে গিয়ে আমি যতই বাস্তবতা বর্জিত কাজ করে থাকি না কেন, সুলতানের মতো এমন আলোকপ্রাপ্ত মানুষের সঙ্গে দীর্ঘদিন থাকা ও চলার ফলে আমার যে আত্মোন্নয়ন ঘটেছে, তাতে আমার কোনো সন্দেহ নেই। শুধু গ্রাম বাংলা নয়, শিল্প সম্পর্কে, জীবন সম্পর্কে কিছু ধারণা আমার মধ্যে বিকশিত হয়েছে। নিজের মধ্যে এক ধরনের স্থৈর্য এসছে, আত্মবিশ্বাস জন্মেছে এবং একটুকুতেই ভেঙে না পড়ার শক্তি জন্মেছে। তাছাড়া শিল্পী সুলতানের সংস্পর্শে আসায় আমার মধ্যে খুব দ্রুত চলচ্চিত্রকার হওয়া এবং নাম বা যশের পেছনে দৌড়ানোর যে মানসিকতা, সেটা থেকে মুক্ত হতে পেরেছি। তিনি আরো বলেছেন, আমি এখনো পেশাদার চলচ্চিত্রকার নই। প্রতি বছরই একটার পর একটা ছবি আমি বানাই না, বরং আমার উপলব্ধিতে যে বিষয়টি নাড়া দেয়, সে বিষয়ের উপর সময় নিয়ে শুদ্ধভাবে চলচ্চিত্র নির্মাণের চেষ্টা করি। একজন স্বাধীন চলচ্চিত্র নির্মাতা হিসেবে এই যে এক ধরনের উপলব্ধি তৈরি হয়েছে, সেটাকে আমি তুলনামূলকভাবে খুবই ইতিবাচক বলে মনে করি। ফলে আদম সুরত কেবলমাত্র সুলতানের উপর নির্মিত চলচ্চিত্র নয়, একই সাথে গ্রাম বাংলার কৃষকদের উপর নির্মিত চলচ্চিত্র, যে চলচ্চিত্র নির্মাণ প্রক্রিয়া আসলে চলচ্চিত্রকার তারেক মাসুদ নিজেকেও নির্মাণ করেছেন, প্রস্তুত করেছেন। বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে শুধুমাত্র কাহিনী চিত্রের ট্রিলজি নির্মিত হয়েছে এমন নয়, হচ্ছে এমন নয়। প্রামাণ্য চলচ্চিত্রেরও ট্রিলজি আছে। এর মাঝে কাটসি ট্রিলজি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি। গডফ্রি রেজিও নির্মিত কাটসি ট্রিলজি ছবি তিনটি হচ্ছে কয়ানিস কাস্তি, পাওয়া কাস্তি ও নাকাওয়া কাস্তি। যে ছবিগুলোর সিনেমাটোগ্রাফার ছিলেন রন ফ্রি, যিনি পরবর্তীতে ওয়ারাকা নামে নিজে আরেকটি অসাধারণ প্রামাণ্য চলচ্চিত্র নির্মাণ করেছিলেন। মুক্তির গান, মুক্তির কথা এবং নারীর কথা এক ধরনের ট্রিলজি, ডকুমেন্টারি ট্রিলজি। এর মাঝে একটি ধারাবাহিকতা যেমন আছে, তেমনি তিনটি চলচ্চিত্র একসাথে মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ প্রামাণ্য তৈরি। তারেক ভাই বলতেন, তিনটিকে একসাথে ট্রায়াড বলা যায়, থিসিস, অ্যান্টিথিসিস ও সিনথেসিস। এই ট্রায়াডের তত্ত্ব জার্মান দার্শনিক হেগেলের চিন্তা থেকে উচ্চারিত বলে ধারণা করা হয়, তবে প্রচারিত হয় আরেক দার্শনিক জোহান ফিস্তের উচ্চারণে। ট্রায়াড থিওরিকে আরেকভাবে ডায়ালেকটিক্যাল মেথডও বলা হয়, যা তিনটি বিমূর্ত বিষয়ের মাঝে আন্তঃসম্পর্কে স্বরূপকে চিহ্নিত করে, যা বিশ্লেষণ করা হয় এইভাবে: থিসিস হচ্ছে বিগিনিং প্রপোজিশন, অ্যান্টিথিসিস হচ্ছে নেগেশন অফ দ্যাট থিসিস, আর সিনথেসিস হচ্ছে রিকনসিল অফ দ্যাট টু কনফ্লিক্টিং আইডিয়াস। সে অনুযায়ী মুক্তির গান যদি থিসিস হয়ে থাকে, মুক্তির কথা হচ্ছে অ্যান্টিথিসিস এবং নারীর কথা হচ্ছে সিনথেসিস।
তিনটি প্রামাণ্য চলচ্চিত্রের মাঝে মুক্তির গান হয়তো সকলেরই দেখা, মুক্তির কথাও অনেকেরই, নারীর কথা হয়তো সকলের নয়। এই ট্রায়াড মেথডের কথা মনে রেখে আমরা যদি তিনটি চলচ্চিত্রকে একসাথে আরেকবার দেখতে বসি, হয়তো নতুন করে ইতিহাস পাঠের অভিজ্ঞতা হতে পারে। তারেক ভাইয়ের সুযোগ হয়েছিল পাকিস্তানে মুক্তির গান ও মুক্তির কথা একসাথে প্রদর্শনে। সেখানে তিনি যে অভূতপূর্ব অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছেন, সেটা তাকে একটা নতুন সিদ্ধান্ত নিতে সাহায্য করে। এরপর থেকে দেশে মুক্তির গানে যত প্রদর্শনী হয়েছে, চেষ্টা করেছেন তিনটি একসাথে ধারাবাহিকভাবে প্রদর্শনী। 35 মিলিমিটার তার প্রথম প্র্যাকটিসিং ফিল্ম ছিল সে, নির্মাতা শামীম আখতারের সাথে এর যৌথ নির্মাণ। নগর সংস্কৃতিতে একজন শিক্ষিত নারীর স্বাবলম্বী হওয়ার, নিজের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা অর্জনের গল্প। 35 মিলিমিটারের ফিল্মে সাদা কালো নির্মিত ছবিটির দৈর্ঘ্য 9 মিনিট। এটি ছিল দুজন নির্মাতারই 35 মিলিমিটার চলচ্চিত্র নির্মাণের প্রথম পদক্ষেপ। অল্প কয়েকটি শটে খুবই সীমিত সংলাপ ও শব্দের প্রয়োগে মিনিমালিস্ট ভঙ্গিতে গল্প করে যাওয়া। তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্টের ইউটিউব চ্যানেলে তার বেশিরভাগ চলচ্চিত্র এখন দেয়া আছে, যে কেউ যে কোনো সময় এখন সেসব দেখে নিতে পারেন। মাটির ময়নাকে অনেকেই তারেক ভাইয়ের আত্মজৈবনিক চলচ্চিত্র হিসেবে দেখছেন, পাঠ করছেন, লিখছেন। গণমাধ্যমে এই কথাটাই বেশি প্রচারিত, কিন্তু তারেক ভাই নিজে সবসময় বলবার চেষ্টা করেছেন এটা তার আত্মজীবনী চলচ্চিত্র নয়, বরং এটা তার শৈশবের স্মৃতি অভিজ্ঞতা ভিত্তিক চলচ্চিত্র, এক ধরনের কামিং টার্মস উইথ চাইল্ডহুড ট্রমা। এখানে নির্মাতা তারেক মাসুদ ও কিশোর আনুর মধ্যে সম্পর্কটা হচ্ছে শৈশবের সাথে বয়প্রাপ্ত মানুষের বোঝাপড়া। আত্মজৈবনিক হলে আনুর চরিত্রটি প্রোটাগনিস্ট বা প্রধান চরিত্র হওয়ার কথা, কিন্তু এখানে আনু প্রোটাগনিস্ট নয়, ক্যাটালিস্ট একটি চরিত্র। তারেক ভাই বলতেন মিরর ক্যারেক্টার। আনুর চরিত্রটি ঘটনাবহুল নয়, ভয়াল, যে অনেকটা লেন্সের মতো, যার চোখ দিয়ে দর্শক সবকিছু দেখতে পায়। আনু যখন মাদ্রাসায় যায় তখন মাদ্রাসা দেখতে পায়, আনু যখন নৌকাবাজ দেখতে যায় বা চড়ক পূজায় যায় তখন সেসব দেখতে পায়। সে যখন বাজারে যাচ্ছে, মিটিং মিছিল, রাজনৈতিক উত্তাপ দেখছে, সেটা তাকে স্পর্শ করছে। তবে তিনি মনে করতেন আনুর চেয়ে আনুর বন্ধু রোকন এখানে অনেক নাটকীয় প্রধান ভূমিকা উপস্থিত। সেখানে আনু নিজের জীবন ও তার দৃষ্টিকোণ থেকে দেখা চারপাশের মধ্যে কিছুটা তার প্রতিফলন থাকতেই পারে। কিন্তু রোকন যেভাবে তার প্রতিপার্শ্বকে দেখছে, তাতে হয়তো গোটা পৃথিবীটা একটা মাদ্রাসা হিসেবে ধরা দেয়। মানুষ যেভাবে এখানে ঘুরে দেয়, মানুষ যেভাবে এখানে ক্ষুধার বিরুদ্ধে, দারিদ্র্যের বিরুদ্ধে, জরার বিরুদ্ধে লড়ছে, রোকনও সেখানে লড়ছে। রোকনের কাছে হয়তো পুরো পৃথিবীটাই মাদ্রাসার মেটাফর। সে মাদ্রাসার হুজুরের গোরামির বিরুদ্ধে প্রতিবাদ করছে, সে হয়তো বিপ্লব করছে না, কিন্তু সার্ভাইভ করছে। মাটির ময়নার ব্যাকড্রপে আছে মুক্তিযুদ্ধ। সে যুদ্ধ আনুকেও মাদ্রাসার বেড়াজাল থেকে মুক্তি দিয়েছে, তবে রোকনের কি হয় আমরা তা জানি না। মাটির ময়নার শেষ দৃশ্যে দেখা যায় আনুদের গ্রামে পাকসা নদীর তাণ্ডব শুরু হয়েছে। আনুদের বাড়িতেও তারা আগুন দেয়। আনু এবং আনুর মা বাড়ি ছেড়ে পালিয়ে গেলেও আনুর বাবা সে ভগ্নস্তূপের মাঝে থেকে যায়। তারেক ভাই বলেন এই অংশটুকু নিজের অভিজ্ঞতা থেকে নেয়া। বাস্তব জীবনে তার বাবাকে পরদিন পালাতে কনভিন্স করতে পেরেছিলেন, কিন্তু মাটির ময়না ইচ্ছে করেই আনুর বাবাকে ওখানে রেখে ছবি শেষ করেছিলেন, যাতে তার প্রতি দর্শকের অনুকম্পা তৈরি হয়। উনি বলেন মুক্তিযুদ্ধের 9 মাস আগে আমি যে মানুষটা ছিলাম, 9 মাস পরে আমি অনেকটুকু বদলে গেছি। জাতির ক্ষেত্রেও কিন্তু একই হয়েছে। একটা জাতি ইন্টেন্সিটির দিক দিয়ে 9 মাসের মধ্যে নয়, 9 মাসের মধ্যে 9 বছরের অভিজ্ঞতা অর্জন করেছে। মাটির ময়না নিয়ে দেশে বিদেশে প্রচুর লেখালেখি হয়েছে। মাটির ময়না নিয়ে কলকাতার বসবাসকারী কানাডিয়ান ফিল্ম স্কলার ফাদার গাস্তন রবেজেরও একটি লেখা আছে, সেটা কলকাতার একটি ইংরেজি পত্রিকা প্রকাশিত হয়েছিল। মাটির ময়না ভারতের মুক্তির সময় ফাদার প্রেস কনফারেন্সে এসেছিলেন। পরে আমরা যখন ওনার সাথে দেখা করতে যাই, তখন সেই লেখাটি আমাদের দিয়েছিলেন। কলকাতায় থাকাকালীন সময় আমি সেটা অনুবাদ করেছিলাম, যেটি পরে প্রথম আলো সাহিত্য সমিতিতে ছাপা হয়, যেখানে তিনি বলছিলেন মাটির ময়না হয়তো পথের পাঁচালীর প্রতি তারেক মাসুদের শিল্পিত শ্রদ্ধাঞ্জলি। পথের পাঁচালীর সাথে মাটির ময়নার চরিত্র গঠনগত একটি মিলের কথা তিনি উল্লেখ করেছিলেন সেই লেখা। যেমন অপুর সাথে মিল রয়েছে আনুর, রয়েছে একটি বোন যে পরে মারা যায়, দুজনের জীবনে বাবা থেকেও যেন অনুপস্থিত, মায়ের সেই নিরন্তর সংগ্রাম, এরপর এক ধরনের মুক্তি। এই সম্পর্কে তারেক ভাইয়ের নিজের বক্তব্য ছিল। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, গল্প নির্বাচনে আমি কল্পিত কাহিনীর উপর ভরসা না করে নিজের জীবনের দিকে গিয়েছি। পথের পাঁচালীর গল্পের সঙ্গে আমার নিজের জীবনের অনেক মিল আছে, তবে পথের পাঁচালী হিন্দু নিম্ন মধ্যবিত্তের পাঁচালী, ওখানে গোটা বাঙালি নিম্ন মধ্যবিত্তের পাঁচালীটা নেই, থাকা সম্ভব নয়। বাকি বাংলার যে গল্প, বিশেষ করে মুসলমান বাঙালি নিম্নবিত্তের যে গল্প, সেই গল্পের খণ্ডাংশ হলেও মাটির ময়নায় উঠে এসেছে, যেটা পথের পাঁচালীতে পাওয়া যায় না। অতএব দুটোর মধ্যে একটা মিউচুয়াল এক্সক্লুসিভনেস আছে, অর্থাৎ একটার মধ্যে যা নেই অন্যটার মধ্যে তা আছে, অনেকটা সম্পূরকের মতো। পথের পাঁচালীর উপর লড়াই আর আনুর লড়াইটা সম্পূর্ণ ভিন্ন, কিন্তু দুটো মিলে যদি আপনি দেখেন, তাহলে পূর্ণাঙ্গ বাংলার, বৃহত্তর বাংলার একটা ছবি উঠে আসতে পারে। তারেক ভাইয়ের বেশিরভাগ ছবিতেই রাজনৈতিক ও সামাজিক পটভূমি খুব গুরুত্ব পেয়ে থাকে। সে অনুযায়ী অন্তর্যাত্রা ছবিটি খানিকটা ব্যতিক্রম। সেখানে সমাজ ও রাজনৈতিক পটভূমির চেয়ে মনস্তাত্ত্বিক টানাপোড়েন অনেক বেশি গুরুত্বপূর্ণ। পারিবারিক সম্পর্ক, মানবিক সম্পর্ক এবং সম্পর্কে টানাপোড়েন অনেক বেশি দৃশ্যমান, এবং সেটাও বড় ক্যানভাসে নয়। একটি পরিবারের তথা প্রবাসী মা ও ছেলের কয়েকদিনের জন্য দেশে ফেরার গল্প অন্তর্যাত্রা, অর্থাৎ এটা যতটা না ভৌগোলিক, তার চেয়ে বেশি মানসিক অভিযাত্রা। চলচ্চিত্রে যে জার্নিটি সারাক্ষণ চলতে থাকে, সেটা বাহ্যিক জার্নির চেয়ে অনেক বেশি অন্তর্গত। আরেকটি তথ্য হলো, ডিজিটাল ফরম্যাটে নির্মিত এটি বাংলাদেশের প্রথম ছবি। তারেক ভাই ফরম্যাট নিয়ে সবসময় নিরীক্ষা করতে পছন্দ করতেন। নতুন যে ফরম্যাটে এসেছে সেটা তিনি আগে ব্যবহার করে দেখতে চেয়েছেন। এ থেকে নির্মাণ প্রক্রিয়ার সৃজনশীল স্বাধীনতা
প্রয়োগ কত বেশি ঘটানো যায়। অন্তর্যাত্রা সম্পর্কে তারেক ভাই নিজে বলেন, আমাদের অন্য চলচ্চিত্রগুলো থেকে অন্তর্যাত্রা একটু ভিন্নতর হলেও একদিক থেকে অভিন্নতাও রয়েছে। আমাদের সব ছবিতেই প্রধান যে সুরটি থাকে সেটা হলো শিকড় সন্ধান, এক ধরনের ইতিহাসচারিতা, এক ধরনের আত্মপরিচয়ের প্রশ্ন খোঁজা। সেটা মুক্তির গান হোক, মাটির ময়না হোক, অন্তর্যাত্রা হোক, সবগুলোর মধ্যেই একটা কমন অ্যাট্রিবিউট। অন্তর্যাত্রায় আত্মপরিচয়, বিশেষ করে অভিবাসী জীবন এবং জীবনের আত্মপরিচয় সংকট এক ধরনের সম্ভাবনা এক ধরনের সম্ভাবনা ছবির মূল বিষয়। এক ধরনের স্থানচ্যুতি যেমন এই ছবির বিষয়, তেমনি শেকড়ের প্রতি টানও আরেকটি ব্যাপার। অন্তর্যাত্রা নিয়ে তারেক ভাই তার নিজের জীবনের অভিজ্ঞতার সাথে এর সংযোগের ব্যাপারটিও শেয়ার করেছেন। এই ছবির সহপরিচালক এবং সহচিত্রনাট্যকার কাচিন মাসুদ, তিনি প্রায় 2 দশকের বেশি সময় এদেশে, ফলে এক অর্থে সাংস্কৃতিকভাবে এখানেই তার শিকড় পতিত হয়ে পড়েছে। আবার তার জন্মভূমি যুক্তরাষ্ট্র তার জন্য একটি বাস্তবতা। এই যে একই সঙ্গে সেন্স অফ বিলঙ্গিং এবং সেন্স অফ আউটসাইডার, এই দুটি পরস্পর বিরোধী দোলাচলের মধ্যে আমাদের অভিজ্ঞতা নিহিত। তারেক ভাই বলেন, আমি যখন নিউ ইয়র্কে ছিলাম তখন বিদেশে থাকার কারণে দেশকে বোঝার ও ভালোবাসার একটা বাড়তি মাত্রা যোগ হয়েছিল। এই এক্সট্রা পার্সপেক্টিভটা শুধু অন্তর্যাত্রার ক্ষেত্রেই প্রতিফলিত তা নয়, মাটির ময়নায় হয়তো তা রয়েছে। আমি দেশের বাইরে থাকা অবস্থায় মাটির ময়নার চিত্রনাট্য যদি রচনা না হতো, তাহলে যে দৃষ্টিকোণ থেকে আমি আমার দেশ, আমার সংস্কৃতি এবং আমার শৈশবকে দেখেছি, মাটির ময়নায় সেভাবে হয়তো দেখা হতো না। তাই অন্তর্যাত্রা শুধু সোহেল বা শিরিনের অন্তর্যাত্রা নয়, আমার এবং ক্যাথরিনেরও অন্তর্যাত্রা। যদি রানওয়ের দিকে ফিরে তাকায় তাহলে বিতর্ক হতে পারে এই বিষয় নিয়ে, বিতর্ক হতে পারে গল্প নিয়ে, গল্পের কাঠামো নিয়ে, গল্পের বিস্তৃতি নিয়ে। বহুমাত্রিকতা তারেক ভাইয়ের আরেকটি শক্তিমত্তার দিক। যদি একটি বিষয় বা চরিত্রকে কেন্দ্র করে বহুমুখী বিষয়ের উপর আলো ফেলা যায়, ক্ষতি কি? একটি টেক্সটকে অনেকগুলো সাবটেক্সট সহ ব্যাখ্যা করবার প্রবণতা আমরা তার কাছে দেখতে পাই। রানওয়ে একটি পরিবারের গল্প, পরিবারকে ঘিরে বাংলাদেশের গল্প। মধ্যপ্রাচ্যের শ্রমিক সংকট, ক্ষুদ্র ঋণ, পোশাক শিল্পের অস্থিরতা, ধর্মের নামে রাজনৈতিক হানাহানি, বোমাবাজি, এ ধরনের আমাদের দৈনন্দিন বিষয়। এর পেছনে যেসব আর্থসামাজিক কারণ, আন্তর্জাতিক ঘটনাবলীর প্রভাব, কারণের পেছনে যে কারণ, সেসব বিষয়ে আলো করে সহজেই। সে সবগুলো বিষয় নিয়ে আমাদের দিন যাপনের ইতিহাস লেখা হচ্ছে মহাকালের ডায়েরিতে। এই সব কিছুর একটি সমন্বিত শিল্পরূপ আমরা দেখতে পাই রানওয়ে ছবিতে। রানওয়ের গল্পে একটি বৃহৎ জায়গা জুড়ে আছে কেন্দ্রীয় চরিত্র রুহুলের ধর্মনির্ভর উগ্র রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট হয়ে যাওয়া এবং তাদের ভেতরকার স্বরূপ আবিষ্কারের বিশ্বাসযোগ্য চিত্রায়ন। তাদের সম্প্রসারণ প্রক্রিয়া, ট্রেনিং, আত্মঘাতী বাহিনীর কর্মকাণ্ডের দৃশ্যপট রয়েছে বলে একে জঙ্গিবাদ বিষয়ক বা জঙ্গিবাদ বিরোধী ছবি বলে ফেলাটা অতি সরলীকরণ হয়ে যায়। বরঞ্চ নেতিবাচক বিষয়ের বিপরীতে জীবনের সৌন্দর্য কতটা প্রতিভাত হয়েছে সেটাই এখানে মুখ্য হতে পারে। রামের গল্প চরিত্র বিন্যাসে আমাদেরকে আরো দুটি ছবির কথা মনে করিয়ে দেওয়া অনায়াসে। তার প্রথমটি একই নির্মাতার মাটির ময়না, যেখানে 12-13 বছরের যে আনুকে দেখি 71 সালে মাদ্রাসায় পড়া সে আনু হয়তো 2000-এ গল্পে আরেকটু বড় হতো। সেক্ষেত্রে রানওয়ে রুহুলের যে পরিণতি তার চেয়ে ভালো কিছু হওয়ার সম্ভাবনা দেখি না। মায়ের সে একাকিত্ব আর নিজের সংগ্রাম এখানেও বলবৎ, বাবার দায়িত্বহীনতা, ছোট বোনের অসহায়ত্ব এখানেও বর্তমান। রানওয়ের গল্পটা সামান্য একটু বদলে নিলে অনায়াসে মাটির ময়নার সিকুয়েল হয়ে উঠত। রানওয়ে একই সাথে আবারও পথের পাঁচালীর কথাও মনে করিয়ে দেয়। এখানে নিম্নবিত্ত পরিবারের বেঁচে থাকার লড়াই, অপু আর দুর্গা এখানে রুহুল আর ফাতেমা, হরিহরের মতো বাবা এখানে অনুপস্থিত, অর্থ উপার্জনের নিমিত্তে অন্যত্র অবস্থান, বৃদ্ধ ইন্দির ঠাকুরন এখানে বৃদ্ধ দাদা, মায়ের নিরন্তর সংগ্রাম এখানেও চলছে। শুধু সময়টা ভিন্ন, অবস্থান ভিন্ন, সংকটগুলো একই। সময় হয়তো বদলাচ্ছে, সময়ের রং বদলাচ্ছে, এই উপমহাদেশিক জীবনের যে অন্তর্গত বৈশিষ্ট্য, সামাজিক মূল্যবোধের যে সুর, পারিবারিক জীবন আচরণের যে বিধি, সেটা এখনো একইভাবে বর্তমান। চলচ্চিত্রকে রন্ধনশিল্পের সাথে তুলনা করে দেখতে চেয়েছেন অনেক বোদ্ধা। নির্মাতা এখানে প্রধান পাচকের ভূমিকায়। সকল উপাদানের পরিমাণ মতো ব্যবহার এবং যথাসময়ে আঁচুসকে না দিলে যেমন ব্যঞ্জনটি স্বাদের হয় না, তেমনি যথাসময়ে আঁচ না নামিয়ে আনলেও সেটি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। যখন সময় জ্ঞান এবং পরিমিতি জ্ঞানের সকল সমন্বয় ঘটে তখনই সে ব্যঞ্জনটি উপাদেয় হয়ে ওঠে সকলের কাছে এবং পাচক পান শিল্পীর মর্যাদা। তারেক ভাইয়ের প্রধান শক্তিমত্তার দিকগুলোর আরেকটি তার পরিমিতি। বাস্তবতা এখানে সত্য প্রকাশে তৎপর, অথচ এর প্রকাশ কখনো রূঢ় হয়ে ওঠে না। আবেগ এখানে অন্তর্জগৎকে ছুঁয়ে যায়, তবে কখনো স্যাঁতসেঁতে হয়ে ওঠে না। কৌতুকপূর্ণ বিদ্রুপ এসে সূক্ষ্ম খোঁচা দিয়ে যায়, হাসি কখনো বেয়াড়া হয়ে ওঠে না। চাপা কান্না এসে জমতে থাকে বুকের ভেতর, তরল প্রকাশে গলে গলে পড়ে না। অভাবে সে থমকে দাঁড়ায় রুহুলদের দরজায়, আরোপিত উপশেষে বেঁচে থাকার উদ্যোগ করে রাখে না। একটি বিরাজমান সমস্যাকে গভীর থেকে দেখবার অন্তর্দৃষ্টি, সমাজ ও সময়ের পুরো চেহারাটা পর্যবেক্ষণের ক্ষমতাও থাকে। শিল্পে তুলে আনবার যথার্থ কৌশল সবই নির্মাতা করায়ত্ত। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়েও একটি ট্রিলজি নির্মাণের পরিকল্পনা ছিল তারেক ভাইয়ের। নরসিংদর সে ট্রিলজির দ্বিতীয় গল্প। নরসুন্দরে আমরা যে সেলুন ম্যানেজারকে দেখি মুক্তিযোদ্ধা তরুণকে বাঁচিয়ে দেয়, প্রিকুয়েল গল্পটি ছিল তার কিশোর বেলার গল্প। দেশভাগের সময় সে তার পরিবারের সাথে পূর্ব পাকিস্তানে আসে, তখন এমনি ভাবে এক রেস্টুরেন্ট ম্যানেজার তাকে বাঁচিয়ে দেয়। আর নরসুন্দরের প্রিকুয়েল গল্পটি প্রাথমিক ভাবনা ছিল 90-এর গণ আন্দোলনের সময়। তবে প্রিকুয়েল গল্পটির মূল ভাবনা এক পৃষ্ঠায় সিনপসিস আকারে লেখা থাকলেও সিকুয়েলের গল্পটির ভাবনা কখনো লেখা হয়নি, তাই আমাদের জানা হয়নি।
তারেক ভাইয়ের চেষ্টা থাকতো প্রতিবার বড় কোনো প্রজেক্টে হাত দেওয়ার আগে সেই টিম নিয়ে ছোট কোনো প্রজেক্ট করা। তারেক ভাই সেটাকে ওয়ার্ম আপ প্রজেক্ট বলতেন। সেই ওয়ার্ম আপ প্রজেক্টের অংশ হিসেবেও নির্মিত হয় নরসিংহ। আমার সুযোগ হয়েছিল এর পাণ্ডুলিপি তৈরির প্রথম খসড়া থেকে ছবি নির্মাণের শেষ ধাপ ক্রেডিট লাইট টাইটেল লেখা পর্যন্ত প্রধান সহযোগী হিসেবে পাশে থাকবার। তারেক ভাই বলতেন, কাজের দিক থেকে প্রতিটা সৃজনশীল মানুষের 3 ধরনের পরিকল্পনা থাকা উচিত: স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী। এবং এই বিভিন্ন মেয়াদী পরিকল্পনার অপশন থাকতে পারে। সে অনুযায়ী কাগজের ফুলের নির্মাণ কাজ যখন পরপর 2 বছর পিছিয়ে দিতে হয়, তখন তিনি উদ্যোগ নেন রানওয়ে নির্মাণে। রানওয়ে যেহেতু বিকল্প অপশন হিসেবে এসেছে, তাই এটাকে বলতেন অন্তর্বর্তীকালীন প্রজেক্ট। পরিকল্পনার মধ্যে ছিল, যদি কাগজের ফুল কোনো কারণে আরো একবার পোস্টপোন করতে হয়, তাহলে নতুন একটি প্রজেক্ট হাতে নেবেন। সেটি হবে সরাসরি মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে আরেকটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। প্রাথমিকভাবে গল্প নির্বাচন করা ছিল আগে থেকে, তবে সেটি বলা বারণ ছিল বলে আজও অনুভূতই থাকুক। অসমাপ্ত কাজ সহ নির্মাণ পরিকল্পনার তালিকা যা ছিল তাও খুব ছোট নয়। ভাষা আন্দোলন এবং সংখ্যালঘু উচ্ছেদের উপর 2টি প্রামাণ্য চলচ্চিত্র প্রায় অসমাপ্ত রয়ে গেছে। তার পরিকল্পনায় ছিল বাংলাদেশের উৎসব নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রামাণ্য চলচ্চিত্র নির্মাণের স্বপ্ন ছিল 3 দিনের উপর একটা তথ্যচিত্র নির্মাণে। সে 3 দিন হচ্ছে জয়নুল আবেদিন, জসিমউদ্দিন এবং আব্বাস উদ্দিন। কোন স্বপ্ন পরিকল্পনা সফল হতো কোনটা হতো না আমরা জানি না, কিন্তু আমরা হারিয়েছি স্বপ্ন দেখবার মানুষটাও। তারেক ভাই বলতেন, একজন সমাজ সচেতন চলচ্চিত্র নির্মাতার কাজ হচ্ছে দর্শকের মনে অস্বস্তি তৈরি করা, প্রশ্ন তৈরি করা। প্রদর্শনী শেষ হয়ে যাওয়ার পরও দর্শক আরো কিছুক্ষণ বসে থাকবে, হাততালি দিতে ভুলে যাবে, কি যেন নেই, কি যেন থাকার কথা ছিল, অথবা নিশ্চিত হতে না পারা একটি প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে খানিক বাদে ভ্রু কুঁচকে প্রেক্ষাগৃহ থেকে বেরিয়ে যাবে। সে ভাবনাটা হয়তো পরবর্তী কয়েকদিন তাকে তাড়িয়ে বেড়াবে। মাটির ময়না বোধহয় তেমন একটি চলচ্চিত্র। শেষ হয়ে যাওয়ার পরে রেশ থেকে যায়, বুকের ভেতর খানিকটা শূন্যতা এসে ভর পায়। প্রদর্শনী শেষে হাততালি দেবার প্রয়োজন থাকে না, কিন্তু ভাবনার খোরাক হাতে আসে অনেক। রানওয়ে বোধহয় ভাবনার খোরাক যুগে আরেকটু বেশি। রানওয়ে হয়তো এই অন্ধ সময়ের ভিজুয়াল মেটাফর। আমাদের দুর্ভাগ্য, এমন চলচ্চিত্র আমরা প্রতি দশকে একটা বেশি পাই না। সবাই আমাদের বিনোদন দিতে চায়। কেউ গলা ফাটিয়ে বিনোদন দিতে চায়, কেউ শরীর দেখিয়ে বিনোদন দিতে চায়, কেউ সুরসুরি দিয়ে বিনোদন দিতে চায়, কেউ অস্ত্রের হিংস্রতা, রক্তারক্তি দেখিয়ে বিনোদন দিতে চায়। বেশিরভাগ আবার এই সবকিছু একসাথে মিশিয়ে ঘোর বানিয়ে বিনোদন দিতে চায়। তবে পরিণত মানুষের বিনোদন যে পরিণত চিন্তার আশ্রয় হতে পারে, একথা বোধহয় সবাইকে বোঝানোর প্রয়োজন পড়ে না। শিল্পের সবগুলো শাখা যেখানে এসে মিলিত হয়, সেটি চলচ্চিত্র। এটাকে শুধুমাত্র বিনোদনের মাধ্যম মনে করা হলে এর শক্তিমত্তার দিকটিকে অস্বীকার করা হয়, যা আসলে হয়তো বুদ্ধিবৃত্তিক সীমাবদ্ধতা। আর এই উপমহাদেশে এখনো প্রেক্ষাগৃহে চলচ্চিত্র প্রদর্শনের পূর্বে জাতীয় পতাকা প্রদর্শিত হয়। আমাদের নির্মাতাদের মনে রাখতে হবে, জাতীয় পতাকা প্রদর্শনের পর আমি আসলে পর্দায় কি দেখাতে পারি। একজন নির্মাতার ক্রমশ পরিণত হয়ে ওঠার যে পথে যাত্রা, যে নিরন্তর সংগ্রাম, সে সংগ্রাম তার একান্ত নিজস্ব হলেও তা থেকে যে প্রাপ্তি ঘটে তা অন্য সকলে, তার সমাজের, তার দর্শকের, তার সহযোগী সহ সকলে। কিন্তু পরিণত হয়ে ওঠার পর যখন তার সবচেয়ে গুরুদার কাজটি করবার সময় আসে, আর তখনই যদি সে হারিয়ে যায়, সে ক্ষতিটা আসলে সকলে। তারেক মাসুদ বোধহয় পরিণত হয়ে ওঠে শীর্ষে পৌঁছেছিলেন। এদেশে একজন সৃজনশীল মানুষ যতটা উচ্চতায় পৌঁছাতে পারে, তার সৃজনশীল উচ্চতার সর্বোচ্চ প্রকাশ হয়তো করত দেশভাগের গল্প নিয়ে তার শেষ নির্মাণ কাগজের ফুলে, কিন্তু আমরা বঞ্চিত হলাম। সত্যজিৎ রায়ের অপু ট্রিলজির মতো একটা অসাধারণ ট্রিলজি নির্মাণের স্বপ্ন দেখতেন তারেক ভাই। সে ভাবনা থেকে কাগজের ফুলের বীজ বপন, এটা হতো প্রিকুয়েল। জানতে চেয়েছিলাম, যখন মাটির ময়নার সিক্যুয়েল নির্মাণ করবেন, তখন কোন গল্পটা বেছে নেবেন। প্রথমবার বলেছিলেন, এতদিন কি বাঁচবো? উত্তরের জন্য নাচুর বান্ধার মতো লেগেছিলাম, যদি বাঁচেন তাহলে কোন গল্পটা বেছে নেবেন। চোখ মুখ উজ্জ্বল করে বলেছিলেন, মাটির ময়নার আনুর বড় হয়ে ওঠার গল্প, আমার যৌবনের গল্প। সেই যৌবনের গল্প আমরা কিছুটা জেনেছিলাম। মাদ্রাসার ছাত্র মুক্তি পায় মুক্তিযুদ্ধে, তারপর একদিন সে হয়ে ওঠে চলচ্চিত্র নির্মাতা। সিনেমার মতোই গল্প, অথবা গল্পের চেয়ে বেশি কিছু। কিন্তু আমরা বঞ্চিত হলাম সেই ট্রিলজি থেকে। চলচ্চিত্রের ইতিহাসে যোগ হওয়ার মতো আরো 2টি স্বর্ণপালক আগস্টের সেই বৃষ্টির দিনে মহাসড়কের পিচ ঢালা পথে মহাপ্রাণীর সাথে মিলিয়ে গেল। গত বছর চলে গেলেন তারেক ভাইয়ের আরেক প্রিয় নির্মাতা আব্বাস কিয়ারোস্তামি, যাকে আমাদেরও অনেকের চেনা হয়েছিল তারেক ভাইয়ের চোখ দিয়ে। চলচ্চিত্র নির্মাণের প্রক্রিয়া নিয়ে আব্বাস কিয়ারোস্তামির একটি কথা তারেক ভাই খুব প্রিয় ছিল। কিয়ারোস্তামি বলেছিলেন, ফিল্ম মেকিং ইজ এ চেইন অফ লাইফ হুইচ intending to create a greater truth. কিয়ারোস্তামির এই কথাটি তারেক ভাই রিফ্রেশ করে বলতেন, ফিল্ম মেকিং ইজ এ আগলি প্রসেস হুইচ intending to create a greater beauty. বলবার জায়গা থেকে দুজনের পার্সপেক্টিভ ভিন্ন হলেও দুটো কথাই প্রয়োজনীয়, দুটো কথাই তাদের অভিজ্ঞতাজাত সৃজনশীল অভিজ্ঞতা। নিজেদের কাজটুকু করতে গিয়ে তাদের এইসব কথার আক্ষরিক প্রমাণ আমরা সবসময় পেয়ে যাচ্ছি। কম লিখতেন বলে এক ধরনের যন্ত্রণা ছিল তারেক ভাইয়ের মাঝে। আমরাও প্রয়োজনীয় বিষয়ে তার লেখা পাওয়ার জন্য যন্ত্রণাটা মাঝে মাঝে উস্কে দিতাম, তিনি সেটা উপভোগই করতেন। কিন্তু চলচ্চিত্র নির্মাণ করতে গিয়ে যেমন তিনি সময় নিতেন অনেক, তেমনি গুছিয়ে লিখবার বেলাও সময় নিতেন বেশ। অসংখ্য সংশোধনীর পর একটি লেখা প্রকাশের জন্য তৈরি হতো।
প্রকাশিত লেখা এবং নির্বাচিত সাক্ষাৎকার নিয়ে বেশ কয়েকবার প্রকাশনার উদ্যোগ নিয়েও সময়ের অভাবে শেষ পর্যন্ত গুছিয়ে উঠতে পারেনি। কাগজের ফুল দিতেও বা স্থগিত হওয়ার কারণে 2009-এর শেষ ভাগে কিছুটা অবসর পাওয়া যায়। গুরুত্বপূর্ণ নানা বিষয়ে তখন অনেক কথা বলতেন, যার প্রতিটি কথায় প্রামাণ্যকরণের উপযোগী এবং প্রয়োজন বলে মনে হতো। সে অবসরে উদ্যোগ নিয়ে একটি সাক্ষাৎকার ধর্মী প্রকাশনা, সেখানে তার ছেলেবেলা থেকে শুরু করে ব্যক্তিগত কাজের ক্ষেত্রে নিয়ে সমগ্র জীবনটাই দুর্বার প্রয়াস থাকে। সেই প্রকাশনার প্রয়োজনে শুরু হয় শব্দ ধারণের মাধ্যমে সাক্ষাৎকার গ্রহণের কাজ। সেই প্রক্রিয়া যখন মাঝামাঝি, তখন হঠাৎই বিশেষ প্রয়োজনে যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রয়োজন পড়ে তার। ততদিনে একটি প্রকাশনী সংস্থার সাথে প্রাথমিক চুক্তিপত্র হয়ে গেছে। যুক্তরাষ্ট্রে যাওয়ার দিনক্ষণ যখন চূড়ান্ত, তখন একদিন ভাবনাটা আসে, লিখিত সাক্ষাৎকারের পাশাপাশি একটি ভিজুয়াল সাক্ষাৎকার আমরা ধারণ করব, যেটি ডিভিডি আকারে বইয়ের সাথে প্যাকেজের অন্তর্ভুক্ত হবে। তবে সেই ভিজুয়াল সাক্ষাৎকার বাসায় বসে নয়, গৃহীত হবে যাত্রাপথে। সে ভাবনা থেকেই নির্মিত হয় ফেরা। দিনটি ছিল 2009 সালের 6 অক্টোবর। বৃষ্টি স্নাত এক ভোরবেলা আমরা সেই মাইক্রোবাস নিয়ে রওনা হই তারেক ভাইয়ের গ্রামের বাড়ি ফরিদপুরে বাংলার উদ্দেশ্যে। যেতে যেতে তিনি কথা বলেন তার ছেলেবেলা, তার মাদ্রাসা জীবন, প্রথম ঢাকায় আসার স্মৃতি, ধীরে ধীরে চলচ্চিত্র সংশ্লিষ্ট হওয়া এবং চলচ্চিত্রকার হয়ে ওঠার গল্প। বলেন সুলতানের উপর তথ্যচিত্র নির্মাণ করতে গিয়ে নতুন করে গ্রামকে আবিষ্কার করবার গল্প। ঝোড়ো বাতাস আর বৃষ্টিপাতের মধ্যে স্পিড বোটে পদ্মা পার হতে হতে তিনি সেলফোনে কথা বলেন যুক্তরাষ্ট্রে অবস্থান করা ক্যাথরিনের সাথে। ভাঙায় গ্রামের বাড়িতে পৌঁছে তিনি বাবা মার সাথে কথা বলেন, পরিবারের অন্য সদস্যদের খোঁজ খবর নেন। দুপুরে আহার পূর্ব শেষে বাবা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে শুরু হয় ফেরার পথে যাত্রা। ঢাকায় ফিরতে ফিরতে তিনি কথা বলেন চলচ্চিত্রের নানা অনুষঙ্গ নিয়ে, কথা বলেন ডিজিটাল চলচ্চিত্রের সম্ভাবনা, সিনেপ্লেক্সের প্রয়োজনীয়তা, উপমহাদেশ চলচ্চিত্র বিনিময় ট্যাক্স প্রথা, ভবিষ্যতে চলচ্চিত্র নির্মাতার জন্য ক্ষেত্র প্রস্তুত সহ দেশীয় চলচ্চিত্রের নানা সংকট সম্ভাবনার বিষয়ে। যাওয়া আসার দীর্ঘ 11 ঘন্টার ভ্রমণকালীন সময়ে তার সাক্ষাৎকার ধারণ করা হয়েছে প্রায় 3.5 ঘন্টার মতো। সেখান থেকে উল্লেখযোগ্য 40 মিনিটের সংকলন নিয়ে নির্মিত হয়েছে তথ্যচিত্র ফেরা। তার মৃত্যুর প্রায় 2 বছর আগে ধারণকৃত এই সাক্ষাৎকারটি কখনো মূল্যবান তথ্যচিত্র হয়ে উঠবে এমন ভাবনা কখনো মাথায় আসেনি। এটি অবশ্যই তারেক মাসুদ নামের মহিলাকে সামগ্রিকভাবে ধারণ করে না। এটি একদিনের ভ্রমণে তার মূল্যবান কথোপকথনের নির্যাস মাত্র। তবে তারেক মাসুদকে জানবার জন্য, তার সৃষ্টিকর্মকে জানবার জন্য, চলচ্চিত্র সংশ্লিষ্ট নানা বিষয়ে তার ভাবনা ও মতামতকে পাঠ করবার জন্য এটি একটি আলোর রেখা হতে পারে বইটি। যাত্রাপথে তিনি বলছিলেন, মানুষের শেকড় অনেক জায়গায় প্রথিত হয়, সেই শেকড়ের টানে আমরা সবসময় কোথাও না কোথাও যাচ্ছি, কোথাও না কোথাও ফিরছি। কারো কারো জন্য সেই ফেরা হয়ে ওঠে অনন্তকালে, কারো কারো ফিরে যাওয়া বিশাল জনগোষ্ঠীর জন্য তৈরি হয় গভীর শূন্যতা। সেই শূন্যতার পথ ধরে যে আলোক রশ্মি আসে, সেই আলোর পথ ধরে আমরাও পথ চলি অন্য কোথাও ফিরবো বলে। দুর্বল অবকাঠামোর ভিড়ে আমরা হারিয়ে ফেলেছি তারেক মাসুদকে, কিন্তু তার স্পিরিট আছে সবখানে। তিনি তার কাজে এবং জীবনযাপনে যেভাবে বহুমাত্রিকতাকে ধারণ করতেন, যেভাবে সকলকে একসাথে ধারণ করতেন, তাকেও আমরা ধারণ করি সকলে। তাকে পাঠের এই প্রক্রিয়া আসলে চলমান। তিনি বলতেন, সংস্কৃতির অগ্রযাত্রা হচ্ছে রিলে রেসের মতো, এক প্রজন্ম আরেক প্রজন্মের কাছে হস্তান্তর করে যায়। তারেক মাসুদকে পাঠের এই প্রক্রিয়াও এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে ছড়িয়ে যাবে নিশ্চয়ই। সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা।